আফ্রিকার পশ্চিম উপকূলের পাশে ছোট্ট একটা দ্বীপপুঞ্জ কেপ ভার্দে, মাত্র 5 লক্ষ মানুষের দেশ, অনেকটা একটা শহরের পাড়ার মতো ছোট। কিন্তু আজ সেই দেশ 2026-এর ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। Nicknamed as the Blue Shark, they have become the second smallest nation by population. First was Iceland, and the smallest by land area to qualify for this tournament. ঠিক কতটা ছোট জানেন কেপ ভার্দে? আমাদের দেশের সব থেকে ছোট রাজ্য গোয়ার থেকে মাত্র 300 স্কোয়ার কিলোমিটার বড়। বা একটু অন্যভাবে বললে বলা যায় যে আমাদের ভারতবর্ষ এর থেকে প্রায় 737 গুণ বড়। আর জনসংখ্যা ওই যে বললাম মাত্র 5 লক্ষ মানুষ। মানে আবার আমাদের 140 কোটি মানুষের দেশের কথা ভাবলে বলতে হয় the population of India is over 2777 times bigger. ভারতের যে কোনো বড় মেট্রো সিটি তো দূরের কথা, যদি আমাদের সবার প্রিয় শুধু দার্জিলিং ডিস্ট্রিক্টের কথা বলি তাহলে সেখানেও এর থেকে 4 গুণ বেশি লোক বসবাস করে। আসলে কেপ ভার্দের এই সাফল্য শুধু ফুটবলের গল্প নয়, এটা স্বপ্নের গল্প, ফোকাসের গল্প, বিশ্বাসের গল্প। এটা প্রমাণ করে যে সাইজ বা জনসংখ্যা নয়, চ্যাম্পিয়ন তৈরি করে দৃষ্টিভঙ্গি। ভাবতে পারেন এই দেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে 1978-এ। তখন ঠিকঠাক স্টেডিয়াম ছিল না। ফুটবলাররা কেউ মৎস্যজীবী, কেউ ছাত্র, কেউ আবার ইউরোপ ফেরত অভিবাসী। কিন্তু বছর বছর ধরে তারা তৈরি করেছে একটা স্বপ্ন, শৃঙ্খলা, পরিকল্পনা আর আত্মবিশ্বাসে ভর করে। দেশের নিজস্ব ফুটবল প্রতিভার পরিধি সীমিত হওয়া আর নিজেদের দেশে বড় কোনো লিগ বা শক্তিশালী পরিকাঠামো না থাকায় তারা ডায়াসপোরা সিস্টেম ব্যবহার করে দল গড়েছে, অর্থাৎ বাইরে থাকা প্রতিভাকে দেশের জন্য খেলতে ফিরিয়ে আনা। কেপ ভার্দের ফুটবল ফেডারেশন সক্রিয়ভাবে খুঁজে বেড়াতো বিদেশে থাকা কেপ ভার্দিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়দের। এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেও তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এই কৌশলের এক অসাধারণ উদাহরণ হলেন রবার্তো লোপেজ, যাকে খুঁজে বার করা হয়েছিল লিঙ্কডইন থেকে। বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড়েরা দলে যোগ দেয়, বিশেষ করে ইউরোপে। ডায়াসপোরা নেটওয়ার্কটি সবচেয়ে শক্তিশালী পর্তুগাল, ফ্রান্স আর নেদারল্যান্ডে। উদাহরণ হিসাবে বলা যায় অক্টোবর 2025-এ যে দল ঘোষণা করা হয়েছিল সেই স্কোয়াডে 6 জন নেদারল্যান্ডে জন্মানো খেলোয়াড় ছিল। ফলে আরও আছেন ডায়াসপোরা থেকে উঠে আসা বেশ কিছু পরিচিত মুখ, যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফরওয়ার্ড বেবে, যার জন্ম পর্তুগালে, এবং স্টিভেন মোরেইরা, যার জন্ম ফ্রান্সে। আর এবার একবার ভাবুন, একসময় ভারতীয় ফুটবল মানেই ছিল গর্ব। আমরা 1951-এ এশিয়ান গেমস ফুটবলে সোনা জিতি, ফাইনালে ইরানকে হারিয়ে। 1956 অলিম্পিকে আমরা সেমিফাইনাল খেলেছিলাম। এই টুর্নামেন্টে নেভিল ডিসুজা হ্যাট্রিক করেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে। 1962-তে জাকার্তা এশিয়ান গেমসের ফাইনালে সাউথ কোরিয়াকে হারিয়ে আমরা ফুটবলে সোনা জিতি। চুনি গোস্বামী, পি.কে. বন্দ্যোপাধ্যায়, তুলসী দাস বলরাম, এই নামগুলোতে কেঁপে উঠত গ্যালারি। তারপর তার পর নেই আমাদের। আজ আমরা ফিফা র্যাঙ্কিং 136, লাস্ট 10টা ম্যাচের একটাও জিততে পারিনি আমরা। আর হেরেছি কাদের কাছে? আফগানিস্তান, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর। ভারত সেই পুরনো স্লিপিং জায়ান্ট এখনো ঘুমিয়ে আছে। লড়াই এখন আর খেলার মাঠে নয়, অ্যাকচুয়ালি লড়াই প্রশাসনের চেয়ারে, কে বসবে তাই নিয়ে। লিগ, রাজনীতি, আদালতের মামলা, মাথার ওপর ফিফা ব্যান্ড, দেশের সব থেকে বড় টুর্নামেন্ট ISL গতবার কোনো রকমে হলো, এরপরের বার হবে কিনা তার নিশ্চয়তা নেই। মানে ফুটবলকে গোল্লায় দেওয়ার জন্য যা যা করার দরকার আমাদের প্রশাসন ঠিকভাবে সেই কাজগুলো করে চলেছে। প্রতিভার হয়তো অভাব নেই আমাদেরও, প্রতিভারা উঠে আসে তারপরে হারিয়ে যায়, কারণ কেউ দেখছে না। ফেডারেশন, সরকার, ক্লাব কেউ দায়িত্ব নিচ্ছে না। জানেন কি, জুন 2025-এর রিপোর্ট অনুযায়ী there are around 33 players in the world who are coming out of Indian diaspora network, যার মধ্যে রয়েছে নামি ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স, স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব, অস্ট্রেলিয়ান লিগের প্লেয়ার। মাঝে মধ্যে ভীষণ হতাশ লাগে, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময়। প্রতিবার আমরা ব্রাজিল বা আর্জেন্টিনা বা জার্মানিকে সাপোর্ট করি আর ভাবি এই তো আর কদিন, পরের বার আমরা নিজেরাই খেলবো, নিজেদের দেশকে সাপোর্ট করব।